ঐক্যের নামে কথা বলে জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে ঐকমত্য কমিশন। এমন অভিযোগ বিএনপির জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে দু একটি দলের অ্যাসাইনমেন্ট অনুযায়ী দেওয়া হয়েছে বলেও অভিযোগ দলটির। যে কোনো কারণে গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্ত হলে তার দায় প্রধান উপদেষ্টাকে নিতে হবে বলেও হুঁশিয়ারি নেতাদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। কাঙ্ক্ষিত জুলাই সনদ নিয়ে গণঅভ্যুত্থানের পর থেকে শুরু হয় নানা আলোচনা। জাতীয় ঐকমত্য কমিশন গঠনের পর থেকে সেই আলোচনা আরও বেগবান হয়। ঘোষণাপত্র সইয়ের পরও সেই সনদ সই করতে সময় লাগে কয়েক মাস। তারপর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে চলে আরেক অপেক্ষা। শেষ পর্যন্ত মঙ্গলবার সেই সুপারিশমালাও পেশ করা হয়েছে। তবে এই সুপারিশে হতাশা প্রকাশ করেছে বিএনপি। কমিশনের বৈঠকে ধারাবাহিকভাবে অংশ নেওয়া দলটি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, দুই একটি দলের প্রস্তাবনা হুবহু তুলে ধরা হয়েছে। কিন্তু আমার কেন জানি মনে হয়েছে কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি। যে দলিলটা 17 তারিখে অক্টোবরের পার্লামেন্টের সাউথ প্লাজায় ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে, সেই দলিলটা হুবহু ওখানে নেই। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে সংস্কার বাস্তবায়নের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি কিন্তু এবার আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি এখানে জনগণের যে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন, সেই নির্বাচনের মধ্যে দিয়ে পার্লামেন্টে আসবে, সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে। বিএনপি সংস্কার বিরোধী এই অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ন্যূনতম বিষয়গুলোতে একমত হয়ে আমরা একটা রাস্তা ধরবো, একটা ট্র্যাক ধরবো, সেই জায়গায় এটাকে বিভক্ত করবো। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ, ঢাকা। গণভোটের তারিখ দিতে দেরি হলে জাতীয় নির্বাচনও পিছিয়ে যাবে বলে মনে করে জামায়াত। একই সাথে গণভোটের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে 8টি ইসলামী দল। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে গণভোটের দাবির পাশাপাশি পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন তারা। আগামীকাল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবে দলগুলো। বুধবার সকালে প্রেস ক্লাবে জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করেন জামায়াত ইসলামী বাংলাদেশ সহ 8 ইসলামী দল। এতে দ্রুত গণভোটের তারিখ ঘোষণার দাবি জানানো হয়। জামায়াতের পক্ষ থেকে বলা হয়, গণভোট যত বিলম্বিত হবে জাতীয় নির্বাচনের সময়সূচিতেও তার প্রভাব পড়বে, যা রাজনৈতিক অস্থিরতা তৈরি করবে। গণভোটের তারিখ যদি আগে ঘোষণা করানো হয়, আগে বলতে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। এ সময় ইসলামী আন্দোলনের মহাসচিব অভিযোগ করেন, গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয়ে পরিবর্তনের চেষ্টা করছে একটি দল। এই অপচেষ্টা রুখে দেয়া হবে। আমরা লক্ষ্য করছি গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয় পরিবর্তনের জন্য একটি রাজনৈতিক দল দাবি জানিয়ে আসছেন। এ দাবি কোনো অবস্থাতেই গ্রহণের সুযোগ নাই। এর আগে সকালে আলাদা এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর তাহের নভেম্বরে গণভোটের দাবি জানান। নির্বাচন কমিশন এবং সরকারের প্রস্তুতি কেমন, জামায়াতে ইসলামী এই নির্বাচনের পরিবেশকে কিভাবে দেখছে এবং জামাতের পক্ষ থেকে নির্বাচন একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কি ধরনের প্রস্তুতি দরকার বলে জামাত মনে করে, সে সমস্ত বিষয়ে তারা খোলামেলা আলোচনা করেছে। গণভোটের পাশাপাশি উচ্চকক্ষে পিয়ার সহ 5 দাবিতে বৃহস্পতিবার নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবে 8 দল। এছাড়াও 3রা নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে 8 দলীয় জোটের বৃহৎ কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা রয়েছে। শেখ নিকার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। বিএনপি গণভোট বানচালের চেষ্টা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণভোট আগে না পরে হবে সেই তর্কে না গিয়ে বিএনপি বলছে এটি বিএনপি ও জামায়াতের মধ্যে মল্লযুদ্ধ। দুপুরে রাজধানী বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। আইন উপদেষ্টা আসিফ নজরুলের প্রতি জনগণের আস্থা নেই বলে মন্তব্য করেন তিনি আর বলেন, ঐকমত্য কমিশন তার মেরুদণ্ড ফিরে পেয়েছে, তারা এখন আর ব্যক্তি নির্ভর নেই। তার মতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া পর্যবেক্ষণ না করেই সই করে বিএনপি এখন পস্তাচ্ছে। আমরা একটি দল থেকে এই ধরনের
বাংলাদেশের জনগণ বিরোধী কার্যক্রম লক্ষ্য করতে দেখছি। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এটা জনতার একটি ঐতিহাসিক বিজয়। জনতার ঐতিহাসিক বিজয়ের সামনে অথবা মুখোমুখি আপনারা দাঁড়াবেন না। আইন মন্ত্রণালয়ে আসিফ নজরুল যিনি রয়েছেন, ওনাদের উপরে জনগণের কিন্তু আস্থা নেই এবং উনি বারবার কিন্তু জনগণের আস্থার বাহিরে গিয়ে এই যে আমাদের জুলাই সনদটা রয়েছে সেটাকে সংবিধানের অধীনে কথা বলে এটাকে ভিন্ন খাতে নেওয়ার প্রচেষ্টা করছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের দোসরদের দ্রুত অপসারণের দাবিতে অ্যাটর্নি জেনারেলের অফিসে তালা দেয় বৈষম্য বিরোধী আইনজীবী সমাজ। এ সময় স্লোগান আর মিছিলে উত্তাল হয়ে ওঠে উচ্চ আদালত প্রাঙ্গণ। পরে সেই তালা ভাঙা হয় আর এই ঘটনাকে আইনজীবীদের গণতান্ত্রিক অধিকার বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। পাশাপাশি জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে রাষ্ট্রপক্ষের অবস্থান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আপিল শুনানিতেও তুলে ধরা হবে বলেও জানান তিনি। বুধবার সকাল ৯টা ৪০ রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের কার্যালয়ে তালা ভাঙার দৃশ্য এটি। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্য বিরোধী আইনজীবী সমাজের ব্যানারে কয়েকজন এসে ওই তালা লাগিয়ে দেয়। পরে হাইকোর্ট চত্বরে স্লোগান দিয়ে মিছিল করেন আইনজীবীরা। এ সময় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের অনুগত আইনজীবীদের এখনও অ্যাটর্নি অফিসে রাখা হয়েছে বলে অভিযোগ করা হয়। কিছু সময় পর সুপ্রিম কোর্ট ল রিপোর্টার্স ফোরামে হেলথ ক্যাম্প উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল। এরপর কথা বলেন গণমাধ্যমে। উঠে আসে তালা প্রসঙ্গ। আমার অফিসে দাবি দেওয়া নিয়ে যে সকালবেলা ঘটনা ঘটেছে, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিকভাবে তারা এটা করেছে। তার একটা পন্থা হলো সামনে মিছিল করা, তালা মারা। তারা তাদেরটা করছে, আমরা আমাদেরটা করছি। এ সময় জুলাই সনদের আইনি ভিত্তি নিয়েও রাষ্ট্রপক্ষের অবস্থান জানতে চান গণমাধ্যম কর্মীরা। তত্ত্বাবধায়ক সরকারের যে মামলা শুনানি হচ্ছে, সংশ্লিষ্ট পক্ষগণ তাদের যুক্তিতর্ক উপস্থাপন করছেন। রাষ্ট্রের পক্ষ থেকে আমার যখন যুক্তিতর্ক উপস্থাপন করার সুযোগ আসবে তখন আমাদের পজিশনটা আপনারা জানতে পারবেন। এটাও আমি তত্ত্বাবধায়ক সরকারের যখন আর্গুমেন্ট করব তখন এইগুলো আমি টাচ করব। অন্তর্বর্তী সরকার ব্যবস্থাপনার বহাল নিয়ে রাষ্ট্রপক্ষ কোন বিষয়গুলো আদালতে তুলে ধরবে, এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান অ্যাটর্নি জেনারেল। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৮৩, ঝিনাইদহ ৩-এ। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ আমরা আছি ঝিনাইদহ ৩ সংসদীয় আসন ৮৩। আজ আমরা যুক্ত হব বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী এবং জামাত ইসলামের কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মতিউর রহমান। স্বাগতম আমাদের CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনার কাছে একটু জানতে চাই, আপনারা ইতিমধ্যে আপনাদের কার্যক্রম শুরু করেছেন, আপনাদের নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন ভোটারদের থেকে? জি, আপনাদেরকে ধন্যবাদ। আমার সাথী ভাই সব ডিবিসি ব্রডকাস্টিং সেন্টার থেকে সাক্ষাৎ গ্রহণকারী সকলকে ধন্যবাদ। আমার প্রিয় মহেশপুর কোটচাঁদপুরবাসী সকলকে সালাম, প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করে আমি এই সাক্ষাৎকারে যে কথাটা বলতে চাই, বিগত ৩৯ বছর যাবৎ, অর্থাৎ ৩৯টি বছর চলমান, আমি সে অবধি আমার নির্বাচনী এলাকার আর্থ, সামাজিক, রাজনৈতিক, মানবিক, ধর্মীয়, নাগরিক, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, অগ্নিসংযোগ, সকল প্রকারের সুখে দুঃখে ব্যথা বেদনায় আমি সে অবধি মহেশপুর কোটচাঁদপুরের ইন এভরি হার্টস অ্যান্ড হোমস অফ দ্য পিপল, ইন এভরি নুক অ্যান্ড কর্নার অফ দ্য পিপল, জনগণের সঙ্গে আমার এক গভীর মমত্ববোধ এবং সম্প্রীতি সম্পর্ক রয়েছে। তারা আমাকে ভালোবাসে। এছাড়া ২০০৮ সালে অনুষ্ঠিত তদানীন্তন জাতীয় সংসদ নির্বাচনে গোটা বাংলাতে ৪টি আসনে ৪ দলীয় জোটের ঐক্য সংগঠিত হয়নি। এককভাবে আমি আমার নিজ দল দাঁড়িপাল্লা এবং তদানীন্তন এমপি, 3 বারের এমপি, 4 বারও বলা হয়, জনাব মাস্টার শহীদুল ইসলাম, তিনি ধানের শীষ নিয়ে দাঁড়িয়েছিলেন, আমি দাঁড়িপাল্লা মার্কায়
নির্বাচনে অংশ নিয়েছিলাম, ঐক্য হয়নি, এমন 4টি আসন ছিল। আলহামদুলিল্লাহ 2008 সালেই বিগত শাসনামলে আমি নির্বাচনে অংশ নিয়ে সেই সময়ে 81,746 ভোট পেয়ে বিএনপি প্রার্থী থেকে আমি 22,000 প্রায় 22,000 ভোট ও বেশি পেয়েও কৃতকার্যতা লাভ করতে পারিনি, কারণ সে সময়ে তো নির্বাচনগুলি অতটা মানদণ্ডে অনুষ্ঠিত হয়নি। নির্বাচনের কি মনে হচ্ছে, মানদণ্ড হবে কিনা, পাশাপাশি কি প্রতিশ্রুতি দিচ্ছেন আপনার ভোটারদের জন্য? আর যদি বলি জামাতের আলাদা কি প্রতিশ্রুতি আছে অন্যান্য যারা দিচ্ছেন তাদের থেকে ব্যতিক্রমটা? বাংলাদেশ জামাত ইসলামী আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে আইনের শাসন, ন্যায় বিচার, জননিরাপত্তা, স্বাস্থ্যসেবা, যুবকদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করার প্রাণান্তকার প্রয়াস, শিক্ষা খাতকে ঢেলে সাজিয়ে ইসলামী আলোকিত শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আমরা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে এমন শিক্ষা ব্যবস্থার আলোয় নতুন প্রজন্মকে আলোকিত করব ইনশাআল্লাহ, এবং নানামুখী বহুমুখী কর্মমুখী প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলে অসংখ্য কর্মসংস্থানের ভিত্তিতে শস্য ভাণ্ডার বলে বিবেচিত আমার মহেশপুর ও কোটচাঁদপুরে আমরা ইনশাআল্লাহ বেকারত্বের অভিশাপ থেকে যুব সম্প্রদায় এবং তরুণ শিক্ষিত সম্প্রদায়কে মুক্ত করব ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে কথা বলেছিলেন ঝিনাইদহ 3 আসনের জামায়াত প্রার্থী, তিনি জানাচ্ছিলেন পরিকল্পনার কথা, এই আসন নিয়ে তার ভাবনার কথা। আমরা পরবর্তীতে বিকেলে 5টার দিকে থাকবো ঝিনাইদহ 4 আসনে, ততক্ষণ ডিবিসি এক্সপ্রেসের সঙ্গে থাকুন। সুপ্রিম কোর্ট চত্বরে রয়েছেন সহকর্মী মিজান আহমেদ। সার্বিক বিষয় নিয়ে সেখানে একটি ব্রিফিং চলছে, সেই নিয়ে জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। অফেন্সিভ ডিফেন্স নিতে গেলেন, এটা আমার কাছে খুব বেশি অ্যাকসেপ্টেবল মনে হয়নি। ফলে আমি এখন এক্সপেক্ট করব, চেষ্টা করবো আগামীকালকে। আর সেকেন্ড হলো টাস্ক ফোর্স, আমার খুব নিবেদন থাকবে তাদের প্রতি, অনুরোধ থাকবে তাদের প্রতি, পরিবারের সদস্যদেরকে ডেকে তারা এই তদন্তের অগ্রগতি সম্পর্কে একটা বৈঠক করে তাদেরকে অগ্রগতি সম্পর্কে অবহিত করা দরকার, যেন তাদের মধ্যে, আমাদের মধ্যে, আপনাদের কারো মধ্যে এই ব্যাপারে যতটুকু ফ্রাস্ট্রেশন আছে তা কিছুটা হলেও মিনিমাইজ হয়। এবং এটা ফ্রাস্ট্রেটিং ফর এভরিবডি, নট অনলি ফর লয়ার্স বাট অলসো ফর ফ্যামিলি মেম্বার্স এবং অন্যান্য যারা আছেন সাংবাদিক কমিউনিটি, তাদের জন্য এটা বেশ হতাশাজনক। ফলে আমি মনে করি অনেক লম্বা সময় পার হয়ে গেছে, প্রায় 13 বছর চলে গেছে। এখন আমাদের উচিত হবে তদন্তকারী টাস্ক ফোর্স যেন পরিবারের সদস্যদেরকে ডেকে ইমিডিয়েটলি বসেন, তাদেরকে ইনফর্ম করেন যে কোন লাইনে জিনিসটা অগ্রসর হচ্ছে, কতটুকু অগ্রসর হচ্ছে, তাতে হয়তো কিছুটা আশার সঞ্চার হতে পারে। এই বিলম্বিত তো আর এখন হচ্ছে না, বিলম্বিত তো আরো আগেই হয়েছে। এবং আপনারা দেখবেন যে এই ঘটনাটি তদন্তের জন্য র্যাবের কাছে পাঠানো হয়েছিল, হাইকোর্টের একটি নির্দেশনা। অথচ র্যাব কিন্তু কোনো তদন্তকারী সংস্থা না, তারা কোনো কিছু বের করতে পারে নাই। আর সকলেই জানেন এখানে একটা ভিন্ন ধরনের ইনফ্লুয়েন্স ওয়ার্ক করেছে, ফলশ্রুতিতে এটা শুধু ডিলে হয়েছে। এখন এই জন্যই তো নতুন সরকার আসার পরে খুব অ্যাক্টিভ উদ্যোগ গ্রহণ করা হয়েছিল এবং হাইকোর্টের যে ভূমিকা ছিল সেটা ছিল খুবই প্রশংসনীয়। 5 সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স গঠন করে দেওয়া হয়েছিল, আমরা সকলেই আশান্বিত হয়েছিলাম। কিন্তু যত লম্বা হচ্ছে আশা তত আস্তে আস্তে আশা কমে যাচ্ছে, হতাশা বেড়ে যাচ্ছে, এটা আমাদের সকলেরই বাড়ছে। দুটোই হতে পারে। সেকেন্ড যেটা ক্লুলেস বলছেন, এখানে অনেক ক্লুই আছে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক ক্লু আছে যেগুলো আসলে দীর্ঘদিন পরে রিলেট করাটা মুশকিল। তারপরেও চেষ্টা করছে। এখন এখানে দাঁড়িয়ে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই জন্য আমরা জানতে চেয়েছিলাম তাদের মুখ থেকে যে তারা কি ধরনের ক্লুলেসনেস অবস্থায় আছেন কিংবা কি ধরনের ডিফিকাল্টি ফেস করছেন, এটা আদালতের সামনে আসবে।
দর্শক, সাগরণী হত্যা মামলার প্রতিবেদন নিয়ে কথা বলছিলেন আইনজীবী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চট্টগ্রাম ও মংলা বন্দর ডিসেম্বরের মধ্যেই বিদেশিদের ইজারা দিয়ে অন্তর্বর্তী সরকার ক্রেডিট নিতে চায়, এমন মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। রাজধানীতে আয়োজিত এক সেমিনারে তিনি আরও বলেন, এজন্য প্রতিটি বিষয় গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তা না হলে রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে তা আরও পিছিয়ে যাবে। চট্টগ্রাম ও মোংলা বন্দর বিদেশিদের ব্যবস্থাপনায় দেওয়ার ঘোষণার পর থেকে শুরু হয়েছে নানা বিতর্ক ও সমালোচনা। ঘোষণা এসেছে প্রতিরোধেরও। সমুদ্র অর্থনীতির সম্ভাবনা নিয়ে রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বীজ মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে এ নিয়ে বুধবার কথা বলেন নৌ পরিবহন উপদেষ্টাও। জানান, বিদেশিদের হাতে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবস্থাপনায় দেওয়ার এই চেষ্টা গত 5 বছর ধরেই হয়েছে। তবে এই সরকার এটা বাস্তবায়নে দেরি করতে চায় না। পলিটিক্যাল গভর্নমেন্ট নিয়েছে গত 5 বছর। এই এত 2000 কোটি টাকা আর ফলানা কোটি টাকা এখন কোথায়? তাড়াহুড়া না হলে নেক্সট গভর্নমেন্ট আসতে সেটেল হইতে হইতে তাদের লাগবে 1 বছর। আমি ক্রেডিটটা নিতে চাই, অর ডিসক্রেডিট। বুড়িগঙ্গা পরিষ্কার করার জন্য মন্ত্রণালয়গুলোতে বারবার অনুরোধ করেও সাড়া মেলেনি, অভিযোগ করেন উপদেষ্টা। এখন চাঁদপুরে ইলিশ পাওয়া যায় না, কেননা যে পলিউশনটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেল্ট থেকে বুড়িগঙ্গা হয়ে আপনি যদি লঞ্চে যান তাহলে আপনি দেখবেন যে একদম ফতুল্লা পর্যন্ত। জানান, নদীতে ব্যক্তি মালিকানায় লঞ্চ চলাচল লাভজনক হলেও সরকারিগুলোতে থাকে লোকসানে। যে সরকার কিছু করতে পারে না, they cannot run anything, they don't know the business. আপনি একটা চিন্তা করেন যে প্রাইভেট একটা লঞ্চ আর সরকারি একটা লঞ্চ, সরকারি লঞ্চ প্রতি বছর লোকসানের মধ্যে চলতেছে, প্রাইভেট কিন্তু চালাই যাচ্ছে। গভীর সমুদ্রে সমীক্ষা করার জন্য এখনো কেন জাহাজ কেনা হয়নি প্রশ্ন তুলেন নৌ উপদেষ্টা। বলেন, বর্তমান সরকারের সময় এই পদক্ষেপ না নিলে এটি হবে আরও জটিল। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জ ও তার আশপাশের কিছু এলাকায় 48 ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার রাত 10টা থেকে শুক্রবার রাত 10টা পর্যন্ত হরিপুর ভালভ স্টেশন মডিফিকেশন এবং জিটিসিএল ও তিতাস গ্যাসের সঞ্চালন লাইনে সংস্কার কাজ চলবে। তাতে ইজিসিবি 412 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, ইজিসিবি 335 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, ইজিসিবি বিদ্যুৎ কেন্দ্র, সিটি ইকোনমিক জোন, রহিম এনার্জি লিমিটেড, কাঁচপুর, যাত্রামোড়া, মদনপুর বন্দর, রূপগঞ্জ, কাঞ্চন, মুরাপাড়া, ভুলতা, আধুরিয়া, 2500, শ্যামপুর, বিসিক এলাকা এবং এর আশপাশের এলাকা এবং শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশে নারায়ণগঞ্জের সব শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সাথে সব এলাকায় আশপাশে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। দেশের বাজারে 1 লাফে স্বর্ণের দাম ভরিতে 10,500 টাকা কমেছে। আজ বুধবার থেকে দেশের বাজারে 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 1,93,809 টাকায়। স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এবং স্থানীয় পর্যায়ে পাকা স্বর্ণের দামের পতনের পরিপ্রেক্ষিতে নতুন এই দাম। আন্তর্জাতিক বাজারে ওঠানামা দেখা গেছে বিভিন্ন পণ্যের দামে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী বিশ্ববাজারে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে ব্র্যান্ড ক্রুড অয়েলের। প্রতি ব্যারেল ব্র্যান্ড ক্রুড অয়েলের দাম কমে বিক্রি হচ্ছে $64.38 দরে। এদিকে আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা স্বর্ণের দামে। প্রতি ট্রয় আউন্স স্বর্ণ $3,964.38 বিক্রি হচ্ছে, আর প্রতি ট্রয় আউন্স রূপার দাম এখন $47.49। দেশে মুদ্রা বাজারে খুব একটা হেরফের নেই আজ। দেশে ব্যাংকগুলোতে মার্কিন মুদ্রা ডলার বিক্রি হচ্ছে 123 টাকা দরে, আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে 122 টাকায়। এদিন ব্রিটিশ পাউন্ড দর 1 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 166 টাকা, আর ব্যাংক কিনছে 159 টাকা দরে। ইউরো গ্রাহকের কাছে ব্যাংক বিক্রি করছে 143 টাকা আর কিনে নিচ্ছে 138 টাকায়। এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 33 টাকা দরে এবং ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনছে 32 টাকা দরে। ইউ দিরহাম বিক্রি 33 টাকা 50 পয়সা আর ক্রয় 32। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রি 29 টাকা আর কিনছে 27 টাকা 50 পয়সায়।